আপনার কি মনে হয় আপনি জীবনের সবচেয়ে বড় রহস্যটা জানেন? আজকের মুভিটি দেখার পর আপনার সেই ধারণা একদম বদলে যাবে। এমন এক গল্প যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত সিট ছেড়ে উঠতে দেবে না। গল্পের শুরুটা হয় একে নামের খুবই সাধারণ একটি ছেলেকে নিয়ে। সাধারণ হলেও তার জীবনটা ছিল অসাধারণ সব কষ্টে ঘেরা। জীবনের সবটুকু হারিয়ে সে তখন একদম নিঃস্ব। অবস্থা এতটাই শোচনীয় যে তার কাছে দুবেলা দুমুঠো খাওয়ার মতো কোনো টাকাও ছিল না। শহরে, যেখানে আমরা একে নামের একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা ছিল অনেক দরিদ্র পরিবারের সন্তান, আর বর্তমানে সে তার সর্বস্ব হারিয়ে দিক বিদিক শূন্য হয়ে পড়েছে। তার পুরো জীবনে যেন এখন অন্ধকার নেমে এসেছে। একের বাবাই একটি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, আর তার ব্রেনও এখন একদমই কাজ করছে না। সে এখন কারো সঙ্গে কোনো কথাও বলতে পারে না। ডক্টর বলেছে তার হাতে খুবই অল্প সময় বাকি আছে। তবে যদি উন্নত চিকিৎসা করা হয় তবে হয়তো একের বাবা বেঁচে যেতে পারে। এমন পারে। তখনই তার অ্যালবামে থাকা একটি ছবি দেখে মনে পড়ে একটি অ্যান্টিক পাথরের কথা, যেটা অনেক মূল্যবান একটি পাথর। আর এই পাথরটি পুরো পৃথিবীতে খুঁজে পাওয়া খুবই দুর্লভ। একের বাবার কাছে মূলত এই পাথরটি রয়েছে। তার বাবা পাথরটিকে অনেক বছর ধরেই আগলে রেখেছে। তাই একের মাথায় তখন একটি বুদ্ধি চলে আসে। সে দ্রুত তার বাড়িতে ফিরে এসে পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করতে থাকে, আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে শেষে পাথরের বক্সটি বের করে ফেলে। তবে একে এই পাথর সম্পর্কে বেশি কিছু না জানলেও এতটুকু জানত যে এই পাথর দিয়ে সে অন্তত অনেক টাকা পাবে, যেটার মাধ্যমে সে তার জীবনের সমস্যাগুলোকে দূর করতে পারবে। এই পাথরটিকে একের বাবা এতটাই যত্ন করে আগলে রেখেছিল যে সে কখনোই পাথরটির কথা কারো সামনে বলতো না। এমনকি কাউকে কখনো পাথরটি দেখাতো না, সবসময় নিজের কাছে লুকিয়ে রাখত। যেহেতু একের বাবা এখন অসুস্থ, তাই এই পাথরটি ছিল এখন একের কাছে তাদের শেষ সম্বল। তবে সেই পাথরটি সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সার্চ করতে শুরু করে, আর সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন দেখে সে বুঝতে পারে যে পাথরটি আসলে একটি মহামূল্যবান পাথর। তবে ইন্টারনেটেও এই পাথরের ব্যাপারে বিস্তারিত কোনো কিছুই ছিল না। একে শুধুমাত্র এইটুকু জানতে পারে যে আগেকার মানুষ এই পাথরগুলোর খুবই মূল্যায়ন করত, যার কারণে অনেকে এই পাথর নিজেদের কাছে সংরক্ষণ করে রাখত। একে তখন সেই পাথরটি নিয়ে চিন্তা করতে থাকে, পাথরটি কি আসল নাকি নকল পাথর? এই পাথর বিক্রি করলে কি আমি সত্যিই টাকা পাবো? যদি পেয়ে যাই তাহলে অন্তত আমার বাবার চিকিৎসার খরচ চালাতে পারবো। তবে কয়েক বছর আগে একে একটি নিউজ দেখেছিল, যেখানে এমন একটি পাথর পাওয়ার জন্য সেই পাথরের আসল মালিককে হত্যা করা হয়েছিল। আর তারপর থেকে সেই পাথরটি কোথাও পাওয়া যায়নি। সেই সাথে একের মনে এই প্রশ্নটিও আসে, যদি এই পাথরটা এতটাই মূল্যবান হয় আর আসল হয়ে থাকে, তাহলে আমার বাবার কাছে এই পাথরটি কিভাবে আসলো? কে তাকে পাথরটি দিয়েছিল? যেহেতু একে তার বাবাকে ভীষণ ভালোবাসে, তাই সে এটা ভাবতেই পারছিল না যে তার বাবা খুন করে পাথরটি নিয়ে এসেছে। এই পাথরটি কি তার বাবা চুরি করেছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এই প্রশ্নগুলোই বারবার একের মনে ঘুরপাক খাচ্ছিল। তো এবার পরের দিন একে এই পাথরটি বিক্রি করার জন্য বাজারে চলে যায়। এই জায়গাটি মূলত স্টোন মার্কেট নামে পরিচিত, যেখানে বিভিন্ন ধরনের পাথর কেনাবেচা করা হয়। আর এই জায়গাটির সন্ধান একে মূলত ইন্টারনেট থেকে পেয়েছে। তো একে সমস্ত দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। যেহেতু সে প্রথমবারের মতো এমন একটি বাজারে এসেছে, তাই সে খুবই নার্ভাস ফিল করছিল। কারণ তাকে যদি কেউ এই পাথর সম্পর্কে প্রশ্ন করে, সে তো এই পাথর সম্পর্কে কিছুই বলতে পারবে না। একে তখন এই ধরনের দোকান খুঁজতে থাকে, যেখানে সে মূলত পাথরটিকে বিক্রি করতে পারবে। তো কিছুক্ষণ পর সে একটি জায়গাতে এই ধরনের পাথর দেখতে পায়। তবে এগুলো মূলত আসল পাথর ছিল না, ডেমো হিসেবে সেখানে সাজানো ছিল। তো একে তখন সেই দোকানে আসে, আর ওই দোকানদারকে তার কাছে থাকা পাথরগুলো দেখিয়ে বলে, আচ্ছা, এগুলোর দাম কত? দোকানদার তখন পাথরগুলো হাতে নিয়ে পরীক্ষা করতে শুরু করে। তবে একের কথাবার্তা শুনে এই দোকানদার বুঝতে পারে যে পাথর সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাই সে তখন দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে একে বলে, এগুলো খুব পুরনো পাথর, এই পাথরগুলো অনেক দামি, কিন্তু তুমি যেই পাথরগুলো এনেছো এগুলো মূলত অরিজিনাল পাথর নয়, এগুলো নকল। তবুও আমি আমার কালেকশনে এই পাথরগুলো রাখতে চাই। তুমি যেহেতু নিয়েই এসেছো, নিশ্চয়ই তোমার টাকার প্রয়োজন, তাই আমি তোমাকে এগুলোর জন্য 1 মিলিয়ন টাকা দিতে পারবো। এই কথা শুনে একে তো একদম চমকে ওঠে, কারণ এই নকল পাথরের দাম যদি এত বেশি হয়ে থাকে, তাহলে আসল পাথরের দাম তো কোটি কোটি টাকা। তো একের মনে তখন আরও এমন অনেক প্রশ্নই জাগতে থাকে। তাই সে তখন দোকানদার সিংকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমি তোমাকে আর এর থেকে 1 টাকাও বেশি দিতে পারবো না। যদি তোমার এই পাথর বিক্রি করতে হয় তাহলে বিক্রি করতে পারো, নয়তো তুমি তোমার পাথরগুলো নিয়ে যাও। এমনকি সিং তার পাশে থাকা একজন বৃদ্ধ লোককে এই পাথরটি পরীক্ষা করতে বলে। তো তাদের দুজনের মধ্যে এই সমস্ত ব্যাপারে কথোপকথন চলছিল।
কিন্তু ঠিক তখনই সেখানে একজন মেয়ে এসে হাজির হয়। এই মেয়েটির নাম হচ্ছে মি। মিকে দেখে সিং ভয়ে যেন তার গলা একদম শুকিয়ে যায়। সে ঘামতে শুরু করে, কারণ মেয়ে খুব ভালো অ্যান্টিক পাথর পরীক্ষা করতে পারে। অর্থাৎ সে এই পাথর সম্পর্কে অনেক কিছুই জানে, এবং কোনটা আসল পাথর আর কোনটা নকল পাথর সেই সম্পর্কেও তার খুব ভালো ধারণা আছে। তো মেয়ে সেই পাথরটি দেখে বলে, কি হয়েছে, তোমরা এখানে কি নিয়ে এত আলোচনা করছো? অর্থাৎ দূর থেকেই মেয়ে তাদের এসব কথাবার্তা সবকিছু শুনে ফেলেছিল, যার কারণে আগ্রহ নিয়ে মেয়ে দোকানের কাছে এগিয়ে আসে আর সে পাথরটি হাতে নিয়ে পরখ করে দেখতে চায়। কিন্তু তখন দোকানদার সিং তাকে বাধা দিয়ে বলে, এই পাথর দেখানো যাবে না। তবে মেয়ের জোড়াজুড়ির কাছে সে টিকতে পারে না। এক পর্যায়ে মেয়ে এই পাথরটিকে পরখ করে দেখার জন্য ইকের কাছে অনুমতি চায়। ইকেও তাকে অনুমতি দিয়ে দেয়, কারণ ইকে এখন পর্যন্ত সিংয়ের কাছে এই পাথরটি বিক্রি করেনি। তো মেয়ে পাথরটি হাতে নিয়ে পরখ করে সে একদম চমকে যায়, আর সে সঙ্গে সঙ্গে অনেক বেশি এক্সাইটেড হয়ে সবার সামনে বলে, এটা তো একদম অরিজিনাল পাথর, তোমরা কেন ওকে মিথ্যে কথা বলছো? তাছাড়া এই পাথরটির দাম 100 মিলিয়নের চাইতেও অনেক বেশি, আর তোমরা ওকে শুধুমাত্র 1 মিলিয়ন দিতে চাচ্ছ? তোমরা একটা সাধারণ ছেলেকে কেন ঠকাচ্ছ? মেয়ের এই কথা শুনে ইকে তো একদম অবাক হয়ে যায়। এই পাথর এত মূল্যবান হতে পারে সেটা কখনোই ভাবেনি। তো যাই হোক, সিং তখন বলতে শুরু করে, আমি ওকে টাকা দিয়ে দিয়েছি, এখন তোমরা যে যাই বলে এই পাথরটা আমার, এখান থেকে তোমরা চলে যাও। কিন্তু ইকে তখন তাকে বলে, আমি এখনো আপনার টাকা নেইনি, আমি আপনাকে এটাও বলিনি যে আমি পাথরটি বিক্রি করব। আপনি নিজেই সবকিছু বলেছেন, আপনি নিজেই টাকা দিতে চেয়েছেন, আর এখন তো এই পাথর আপনার কাছে বিক্রি করার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি আমাকে ঠকাতে চেয়েছেন। এ কথা শুনে সিং মেয়ের উপর প্রচণ্ড রেগে যায়, আর সে মেয়েকে বলে, তোমরা এই পাথর কোথায় বিক্রি করবে সেটাও আমি দেখে নেব, আমার থেকে তোমাদের এই পাথরের দাম কেউ বেশি দেবে না। তখন মেয়ে ইকেকে বলে ওঠে, তুমি চিন্তা করো না, প্রতি বছরই অ্যান্টিক পাথরের একটি প্রতিযোগিতা হয়, যেখানে যাদের কাছে খুব পুরাতন অ্যান্টিক পাথর বা মূল্যবান পাথর আছে তারা তাদের সেই সমস্ত পাথর নিয়ে হাজির হয়, এবং যার পাথর সবচেয়ে বেশি মূল্যবান সেই পাথরগুলো সেখানকার লোকজন টাকা দিয়ে কিনে নেয়। তুমি চাইলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো, সেই সাথে তোমাকে এই পাথরটির জন্য একটি সার্টিফিকেটও প্রদান করা হবে, যাতে করে তুমি চাইলে এই পাথরটা তোমার সঙ্গে রাখতে পারো, অথবা চাইলে খুব ভালো মূল্যে বিক্রিও করতে পারো। কেউ তোমাকে আর ঠকাতে পারবে না। কিন্তু এইসব ব্যাপারে ইকের কোনো ধারণাই ছিল না, তাই ইকে মেয়ের কাছে এ বিষয়ে সাহায্য চায়, যাতে করে মেয়ে তাকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে সাহায্য করে, আর মেয়েও তখন তাকে সাহায্যের জন্য রাজি হয়ে যায়। মেয়ের এমন আচরণে ইকে ভীষণ খুশি হয়, কারণ মেয়ে তো তাকে চেনেও না জানেও না, তারপরও সে তাকে এত বড় উপকার করতে চাইছে। এবার ইকে এই পাথর সম্পর্কে জানার পর ভাবতে থাকে, আমার হাতে এখন এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান রহস্যময় পাথরটি রয়েছে, এই পাথর বিক্রি করে হয়তো আমার ভাগ্যটাই বদলে যাবে। এরপর ইকে মেয়েকে নিয়ে একটি রেস্টুরেন্টে আসছে, আর এই পাথর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে থাকে। মেয়ে তখন ইকেকে বলে, আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম তাহলে সিং তোমার এই পাথর নিয়ে তোমাকে ঠকিয়ে দিত। তুমি এই পাথরের ইতিহাস সম্পর্কে কি জানো? এই পাথরটি 1867 সালে তৈরি করা হয়েছিল। তাছাড়া এই পাথরটি আসল কিনা সেটা কিভাবে বুঝবে জানো? এই পাথরের গায়ে কোনো দাগ নেই, এটা খুবই মসৃণ এবং দাগহীন। এই বলেই মেয়ে তার সামনে থাকা পানির গ্লাসের ভেতর পাথরটিকে ফেলে দেয়। এতে করে ইকে একটু ভয় পেয়ে গেলে মেয়ে তাকে বলে, সমস্যা নেই, ভয় পেও না, কিছুই হবে না, কারণ এটা অরিজিনাল পাথর। তুমি এই টেকনিক ব্যবহার করে পাথরটিকে আরও ভালোভাবে পরীক্ষা করতে পারো, কারণ পানির ভেতরে দাগ আছে কিনা সেটা স্পষ্টভাবে বোঝা যায়। এবার ইকে তখন মেয়ের কাছে জানতে চায় যে সে এই সমস্ত ব্যাপারে এত কিছু কিভাবে জানল, তাকে কে শিখিয়েছে এসব। মেয়ে তখন তাকে বলে, আমার বাবা আসলে একজন পাথরের মাস্টার, জর্জ। সে থাই বুদ্ধ তাবেত সমিতির সভাপতি ছিলেন। আমি ছোটবেলা থেকেই বাবার সাথে থাকতাম, আর তখন থেকে এই পাথরগুলো সম্পর্কে বিভিন্ন ধারণা পেয়েছি। তো মেয়ের এত ভালো আচরণ দেখে ইকে তাকে সবকিছু এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ইকে ভীষণ খুশি হয়। মেয়ের প্রতি সে একদম মুগ্ধ হয়ে যায়। এমনকি ইকে রাতে বাসায় ফিরেও মেয়ের সম্পর্কে ইন্টারনেটে খোঁজ খবর নিতে থাকে, যে সে কেমন মানুষ এবং সে কি করে। পরের দিন মেয়ে ইকেকে শপিং করাতে নিয়ে গিয়ে বেশ নতুন কিছু জামাকাপড়ও কিনে দেয়, আর সেখান থেকে মিয়ার ইকের আরও ভালো বন্ধুত্ব শুরু হয়। এবার কিছুদিনের মধ্যেই দেখা যায় মেয়ের সাহায্য নিয়ে ইকে এবং মি সেই অ্যান্টিক পাথর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, যেখানে পৃথিবীর সবচেয়ে বিরল আর মূল্যবান অ্যান্টিক পাথরগুলো মানুষ এনে হাজির করে, যে কার পাথরটি সবচেয়ে বেশি রহস্যময় এবং মূল্যবান। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর থেকেই মেয়ে বুঝতে পেরেছিল যে ইকে ছাড়া কেউ এই প্রতিযোগিতায় জয়ী হবে না, কারণ সবচেয়ে মূল্যবান পাথর আজ অবধি এটাই ছিল, যেটা ইকের কাছে আছে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে ইকে এই কম্পিটিশনে প্রথম হয়, এমনকি তাকে সরকারি সার্টিফিকেটও প্রদান করা হয়। আর এই সার্টিফিকেটের উপরে পরিষ্কারভাবে লেখা ছিল যে এটি প্রায় 150 বছর আগের অমূল্য একটি পাথর, এবং এই পাথরটি একদম আসল, যার দাম কমপক্ষে 10 কোটি টাকা।
এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শহরের সবচেয়ে বড় মাস্টার ইকের সঙ্গে দেখা করতে আসে। আর এই মাস্টার হলো মেয়ের বাবা। তো মাস্টার এসে ইকেকে একটি ভিজিটিং কার্ড দিয়ে পার্সোনালি তাকে তার সঙ্গে দেখা করতে বলে। তখন মেয়ে চিৎকার করে বলে ওঠে, ও আমার ক্লায়েন্ট, ওর ডিল আমি করাবো। তো এ কথা শুনে জর্জ যার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। জর্জ যাওয়ার পরে আশেপাশের যারা প্রতিযোগিতায় কিন্তু একে তো এসব কিছুই জানে না, তাই সে নিজেকে এসব থেকে দূরে রাখার জন্য কোনো মতে সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় একে কয়েকজন গ্যাংস্টার ফলো করতে থাকে। আর এই গ্যাংস্টারগুলো মূলত কেউ নয়, বরং দোকানদার সিংয়েরই লোক। সিং চাইছিল যে কোনো মূল্যে পাথরটিকে নিজের কাছে হাসিল করতে। সে যদি এই গ্যাংস্টারদেরকে দিয়ে একের কাছ থেকে এই পাথরটি কেড়ে নিতে পারে, তাহলে তো তার কাজ হয়েই গেল। তবে সেখানে সিংয়ের লোকজন খুব একটা সুবিধা করতে পারে না, অর্থাৎ একে সিংয়ের লোকদের হাত থেকে এবারের মতো বেঁচে যায়। আর সেদিন সন্ধেবেলায় হসপিটালে তার বাবার সঙ্গে দেখা করতে আসে। তারপর সে তার বাবাকে দোষারোপ করে অভিমান নিয়ে বলতে থাকে, বাড়িতে যে এত মূল্যবান একটি জিনিস রাখা ছিল, তুমি কেন আমাকে আগে জানাওনি? আর এত মূল্যবান জিনিস থাকার পরও কেন আমরা এত কষ্টের জীবনযাপন করেছিলাম? কেন আমাকে এত অভাব অনটনে মানুষ হতে হয়েছে? সেই সাথে একে তার বাবাকে কথা দেয় যে আজকের পর থেকে তাদের আর কোনো কষ্ট থাকবে না, সে তাকে অবশ্যই সুস্থ করে তুলবে। এরপর একে তার বাড়িতে ফিরে আসে, আর সে মেয়ের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলে মেয়ে তার সঙ্গে কোনো কথাই বলে না। একে তখন তার কাছে থাকা পাথরটির একটি ছবি তার ফোনের মধ্যে তুলে রাখে। কিন্তু ঠিক এমন সময় তার পেছন থেকে কালো মুখোশ পরে একটি লোক এসে তার উপর হামলা করে। একে মাটিতে ফেলে তাকে প্রচুর পরিমাণে মারতে থাকে এবং সে বারবার একের কাছে জিজ্ঞাসা করে যে সেই মূল্যবান পাথরটি কোথায়। কিন্তু একে প্রচুর পরিমাণে মার খাওয়ার সত্ত্বেও সে কোনো কিছুই স্বীকার করে না। লোকটি বারবার একে থ্রেট দিয়ে বলতে থাকে, ওই পাথরটি আমাকে দিয়ে দে, নয়তো আমি তোকে আজকেই মেরে ফেলব। তবুও একে তাকে কোনো কিছু না বললে লোকটি রেগে গিয়ে একের প্রত্যেকটি আঙুল মুচড়ে মুচড়ে ভেঙে ফেলতে থাকে, আর একে যন্ত্রণায় চিৎকার করে ছটফট করতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে কেউ একজন একের দরজায় এসে নক করে। ফলে সেই মুখোশ পরা লোকটি ভীষণ ভয় পেয়ে যায়, আর সে এখান থেকে একে ওই অবস্থায় মাটিতে ফেলে রেখে লুকিয়ে পড়ে। দেখা যায় দরজা খুলে সিং ভেতরে আসে। সিংয়ের হাতে ছিল ব্যাগ ভর্তি টাকা। সেই টাকাগুলো একে দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে ওই পাথরটি আমাকে দিয়ে দাও। কিন্তু একে বলে, পাথরটি আমার কাছে নেই। তখন সিং তার কথা বিশ্বাস করে না, বরং সে উল্টো তাকে টর্চার করতে থাকে। আসলে একে এই পাথরটিকে রক্ষা করার জন্য একটি তাবিজ বানিয়ে হসপিটালে তার বাবার গলায় পরিয়ে দিয়ে এসেছে, যাতে করে কেউই সেই পাথরটি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে না পারে। অর্থাৎ এখন আসল পাথরটি তার বাবার কাছে আছে। তো এক পর্যায়ে সিংয়ের টর্চারের কাছে একে তার আনা টাকার বিনিময়ে ওই পাথরটি দিতে রাজি হয়ে যায়। তাই সিং তখন একে নিয়ে হসপিটালে চলে আসে। প্রথমে সিং একের হাতে ব্যান্ডেজ করায়, তারপর সে তার কাছে সেই পাথরটি চায়। তখন একে তার বাবার কাছ থেকে পাথরটি এনে সিংকে দিয়ে দেয়। তো সিং যখন আবারও পাথরটিকে পরখ করে দেখে, তখন সে দেখতে পায় যে এটা তো নকল পাথর। আর এটা দেখে সিংয়ের একদম মেজাজ খারাপ হয়ে যায়। সে ওই হসপিটালেই একে আবারও মারতে শুরু করে এবং বলে, আমার সঙ্গে তুই ধোঁকাবাজি করছিস, আমাকে নকল পাথর ধরিয়ে দেওয়ার সাহস কি করে পাস? সিংয়ের কথা শুনে একে বুঝে উঠতে পারে না যে আসলে এগুলো কি হচ্ছে। সে তাকে কোনো প্রকার ঠকায়নি, কারণ সে আসল পাথর ভেবেই তার বাবার গলায় পাথরটি ঝুলিয়ে রেখেছিল। তখন ভয়ে ভয়ে একে সিংকে তার কাছে থাকা সার্টিফিকেট দেখিয়ে বলে, এটাই আসল পাথর, যেটার জন্য আমি কম্পিটিশনে সার্টিফিকেট পেয়েছি। আমি আপনাকে কোনোভাবে ঠকানোর চেষ্টা করিনি। কিন্তু এ কথা শুনে সিং আরও বেশি রেগে যায়, আর সে তার ওপর চিৎকার করে নিজেই নিজেকে আঘাত করতে থাকে। এবং সে একের কাছে এগিয়ে এসে বলে, আসল পাথর কোথায় রেখেছিস সত্যি করে বল। তোর কাছ থেকে কে আসল পাথরটি নিয়ে গিয়েছে, আমি নিজে গিয়ে তার কাছ থেকে পাথরটি নিয়ে আসব। একে তখন বারবার তার পুরনো সব কথাগুলো মনে করতে থাকে, যে সর্বশেষ পাথরটি কার কাছে ছিল এবং কোথায় ছিল। তখন তার মনে পড়ে যায়, পাথরটি তো সর্বশেষ মেয়ের কাছে ছিল, আর তাও সেটা ওই প্রতিযোগিতার দিন, যেদিন সে খুশিতে আসল পাথরটা হাতে পেয়ে পাথরের সঙ্গে নিজে সেলফি তুলেছিল। আর তখনই অগোচরে মেয়ে আসল পাথরটি মুখের ভেতরে নিয়ে চুরি করে ফেলে, আর সে তাকে হুবহু একের দেখতেই নকল একটি পাথর তার হাতে ধরিয়ে দেয়। তারপর থেকে সে একের ফোন বা মেসেজের সঠিকভাবে রিপ্লাই করছে না, অর্থাৎ মেয়েও তাকে অনেক বাজেভাবে ঠকিয়েছে।
এতদিন মেয়েকে নিয়ে একের মনে যে বিশ্বাস ভরসা ছিল সেই সব কিছুই যেন নিমিষেই শেষ হয়ে গিয়েছে। মেয়ে শুধুমাত্র পাথরটি নেওয়ার জন্য একের সাহায্য নাটক করেছে। তো যাই হোক, একে মেয়ের কোনো রেসপন্স না পেয়ে এক পর্যায়ে বাধ্য হয়ে মেয়ের বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে। তখন মেয়ে তাকে কোনো পাত্তাই দিচ্ছিল না, এমনকি একে তার সঙ্গে কথা বলতে গেলে সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর মেয়ের ড্রাইভার একে ধাক্কা দিয়ে বলে, ম্যাডামের সঙ্গে এখন দেখা করা যাবে না, তোমার মতো সাধারণ মানুষের সঙ্গে তার কথা বলার সময় নেই, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এই কথা শুনে একের মন ভীষণ খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষ মুহূর্তের ভেতরে কিভাবে এতটা পরিবর্তন হতে পারে সেই বিষয়টি কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। কিন্তু একে ড্রাইভারের কোনো কথা না শুনেই বারবার মেয়ের পিছু পিছু ছুটতে থাকে আর তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। একে যেন একদম পুরো পাগলের মতো হয়ে যায়। মেয়েকে সে জিজ্ঞেস করতে চায় কেন তাকে সে এতদিন এভাবে ঠকিয়েছে, আর তাকে কেন সে এভাবে নিঃস্ব করে দিয়ে চলে যাচ্ছে। একের একটু ভালো থাকার স্বপ্ন যেন নিমিষেই ধ্বংস হয়ে যায়, যার ফলে এখন থেকে একে মেয়েকে ঘৃণা করতে শুরু করে। কিছুক্ষণ পর একে শূন্য হাতে তার বাবার কাছে ফিরে আসে। তখন সে দেখতে পায় যে তার বাবা আর বেঁচে নেই। তাকে ছেড়ে তার বাবা চিরদিনের জন্য চলে গিয়েছে। বিনা চিকিৎসায় পৃথিবীর মায়া ত্যাগ করে সে বিদায় নিল। আর এই বিষয়টি একে সবচাইতে বেশি কষ্ট দিচ্ছিল, যে সন্তান হয়ে সে তার বাবার চিকিৎসার খরচ চালাতে পারেনি। তাই একে তার বাবার মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে নিজেকে দায়ী করতে থাকে। সে কান্নায় তার বাবার মৃতদেহের উপর ভেঙে পড়ে, আর সে চিন্তা করতে থাকে যদি ওই দিনই সে সিংয়ের কাছে পাথরটি 1 মিলিয়নে বিক্রি করে দিত, তাহলে অন্তত তার বাবা আজ বিনা চিকিৎসায় মারা যেত না। সে লোভ করে মেয়েকে বিশ্বাস করেছিল এবং আরও বেশি টাকা পেতে গিয়ে সে আজ সব কিছু হারিয়েছে। একের বাবার মৃত্যুর পেছনে সবচাইতে বড় দোষী হচ্ছে বিশ্বাসঘাতক মেয়ে। সেই যদি তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা না করত, তাহলে একে তার বাবার অপারেশন করাতে পারত। একের বাবার মরে যাওয়ার পর একের চোখে যেন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সে কোনোভাবেই তার বাবার হত্যাকারীকে মাফ করবে না। সেই সাথে সেই পাথরটি সে মেয়েকে কোনোভাবেই ভোগ করতে দেবে না, কারণ এটা তার বাবার পাথর, যেটা সে এতগুলো বছর ধরে আগলে রেখেছিল। তো একে তার বাবার ফিনারেল শেষ করে একটি ভাড়াটিয়া গুন্ডার সঙ্গে দেখা করতে আসে, যার নাম ছিল ভিক্টর। একে তখন ভিক্টরকে তার জীবনের সব কিছু খুলে বলে। তার বাবার অসুস্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে সব সেটাকে বলে। তাছাড়া তার বাবার কাছে যে একটি মূল্যবান পাথর ছিল, এটাও সে তাকে জানিয়ে দেয়। সে এটাও বলে যে এই পাথরটি এখন মেয়ের কাছেই আছে। একে তখন ভিক্টরের কাছে সাহায্য চায়। সে তাকে বলে, এখন আমি আপাতত তোমাকে কিছুই দিতে পারবো না, তবে তুমি যদি ওই পাথরটি উদ্ধার করতে পারো, তাহলে পাথরটি বিক্রি করে যে টাকাগুলো পাবো সেটার অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু এখন আমাকে একটু সাহায্য করো। তবে তবে একের কথা শুনে ভিক্টরের অনেক মায়া হয়। সে তার প্রতি হওয়া এই অবিচারের কথা জানতে পেলে অনেক কষ্ট পায়, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে যে একের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নেবে। সে কোনোভাবেই মেয়েকে ছাড়বে না, একের সঙ্গে মিলে সে কাজ করবে। এবার একদিন রাতের বেলা ভিক্টর মেয়ের গাড়ি মাঝ রাস্তায় আটকে দেয়, আর ভিক্টরের হাতে একটি পিস্তল ছিল, যেটা দেখে মেয়ে অনেকটাই ভয় পেয়ে যায়। তখন ভিক্টর ধীরে ধীরে মেয়ের গাড়ির দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতে বলে, এবং দেখতে পায় যে মেয়ে তাকে দেখে বেশ ভয় পেয়েছে, আর মেয়ের অবস্থা অনেক খারাপ। ভিক্টর তখন মেয়ের কাছে জানতে চায় যে সে সেই আসল পাথরটি কোথায় রেখেছে। মেয়ে তখন বলে যে পাথরটি তার কাছে ছিল, কিন্তু এখন তার কাছে কিছু নেই। কিছুক্ষণ আগেই তার উপর কেউ একজন হামলা করেছিল, আর সে তার কাছ থেকে তার টাকা পয়সা, ব্যাগ, গহনা সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছে, আর তার ব্যাগের মধ্যে সেই পাথরটি রাখা ছিল। এখন সেই পাথরটি সেই চোরটির কাছে আছে। তাই যদি ভিক্টর পাথরটি পেতে চায়, তাহলে এখন তাকে সেই চোরকে খুঁজে বের করতে হবে। কিন্তু ভিক্টর তার কোনো কথা বিশ্বাস করতে চাইছিল না। তাই মেয়ে তখন তাকে বলে, আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার ড্রাইভারকে দেখতে পারেন, সেই চোরটি তাকেও আক্রমণ করেছে। ভিক্টর দেখতে পায় যে সত্যি সত্যি মেয়ের ড্রাইভারের অবস্থা অনেক বেশি খারাপ। তার পুরো শরীর রক্তাক্ত হয়ে আছে, আর তাই মেয়ে তাকে পেছনের সিটে রেখে সে নিজে ড্রাইভ করছে। কিন্তু তারপরও ভিক্টর মেয়েকে সঙ্গে করে নিয়ে তার আস্তানায় চলে যায়, যেখানে একে আগে থেকেই বসেছিল। তো একে যখন মেয়েকে দেখতে পায়, তখন সে তাকে চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে ঠকিয়েছ কেন? তুমি নিজেও জানো তোমাকে আমি কতটা ভরসা করেছিলাম, আর তুমি কিনা আমার এই দুর্বলতার সুযোগ নিলে। তোমার জন্য আমার বাবা মারা গিয়েছে, আমি আমার বাবার চিকিৎসা করাতে পারিনি। একের কথা শুনে মেয়ে তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এইসব শুনে মেয়ে তার সমস্ত অপরাধ স্বীকার করে নেয়, আর সে তার সঙ্গে যা ঘটেছে সব কিছু খুলে বলে। মেয়ে বলে, এই পাথরটির জন্য আমাকে সবচাইতে বেশি যে টাকা দিতে চেয়েছিল, আমি তার কাছে পাথরটি বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলাম। লোকটি থাইল্যান্ডের সবচেয়ে বড় পাথর কালেক্টর,
যার কাছে পৃথিবীর বেশ কিছু মূল্যবান নামী পাথরগুলো রয়েছে। কিন্তু হঠাৎ করেই মাঝপথে কোথা থেকে আমার সঙ্গে কি হয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। আর তার পরের ঘটনা তো তোমরা অলরেডি জানতেই পেরেছো, অর্থাৎ পাথরটি এখন আর আমার কাছে নেই। তবে আমার জানা মতে যে আমার কাছ থেকে পাথরটি চুরি করে নিয়েছে সেও নিশ্চয়ই সেই ব্যক্তির কাছে পাথরটি বিক্রি করতে যাবে, যে পাথরের মূল্য সবচাইতে বেশি দেবে, অর্থাৎ সে নিজে যার কাছে যাচ্ছিল। কিন্তু আমরা যদি তার আগে সেই চোরটিকে ধরে ফেলতে পারি তাহলে আবারও আমরা পাথরটিকে ফিরিয়ে আনতে পারবো। এখন একের কাছে প্রতিশোধ নেওয়ার মতো সময় ছিল না, তাই তারা তিনজন একসাথে প্ল্যান করে যাতে করে সেই চোরটি পাথর বিক্রি করার আগেই তারা চোরটিকে ধরে ফেলতে পারে। এখন এই কাজের জন্য তারা তিনজন এক হয়ে যায়। একের এখন মেয়েকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে তার সঙ্গে কাজ করতে আবারও রাজি হয়ে যায়, কারণ এই পাথর সম্পর্কে একে নিজে তো কিছুই জানে না, তাই তাকে মেয়ের সাহায্য নিতেই হবে। তো এবার পরের দিন সেই চোর সেই বিক্রেতার কাছে পৌঁছানোর আগেই একে, ভিক্টর এবং মেয়ে সেই চোরটির কাছে পৌঁছে যায় এবং মেয়ে যেভাবে প্ল্যান করেছিল সব কিছু ঠিক সেভাবেই হয়। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেই চোর পাথর বিক্রি করার জন্য লোকটির কাছে আসছিল, কিন্তু হঠাৎ করেই সেখানকার একটি দরজার কাছে বড় একটি গাড়ি আসে আর সেই চোরটিকে একজন কিডন্যাপ করে নিয়ে যায়। তবে কে তাকে নিয়ে গিয়েছে তার চেহারা দেখা যায় না। এজন্য একে এবং তার সঙ্গীরা বুঝতেই পারছিল না যে এখন তারা কি করবে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। গল্পটা এখানেই থামতেছে, কিন্তু কাহিনী এখানেই শেষ না। যদি চান দ্বিতীয় পর্বটা তাড়াতাড়ি নিয়ে আসি তাহলে নিচে কমেন্টে লিখে দেন নেক্সট পার্ট চাই। আপনাদের রেসপন্স দেখেই আমি পরের পর্ব রেডি করব ইনশাল্লাহ। আর সামনে কোন মুভিটার রিভিউ চান সেটার নামটাও কমেন্টে জানিয়েন। আপনারা যা বেশি বলবেন আমি চেষ্টা করব সেই মুভিটাই আগে নিয়ে আসতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেন যাতে নতুন ভিডিও মিস না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।